বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রতিদিনের মতোই আজকে আরেকটি ক্লাস নিয়ে আমি হাজির হলাম। তো আজকে হচ্ছে আমাদের অষ্টম অধ্যায়ের এই ক্লাসটা করলে পরে বিজ্ঞান দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের এই ক্লাসটা করলে পরে আমরা এই অধ্যায় থেকে অনায়াসে আমরা 20 মার্ক পাবো। যাই হোক, আমরা দেরি না করে ক্লাস শুরু করি। তো এটা আসছে হচ্ছে আপনার চট্টগ্রাম বোর্ড 2021 সালে এই অঙ্কটা আসছে। তো আমরা একটু পড়ি দেখি। মুনতাসির কোম্পানি মার্চের 1 তারিখ 2017 সালে একটি আসবাবপত্র ক্রয় করলো। আসবাবপত্রটির ক্রয় মূল্য 2 লক্ষ টাকা, আনুমানিক আয়ুষ্কাল 10 বছর এবং ভগ্নাবশেষ মূল্য 5,000 টাকা। আয়ুষ্কাল কি, ভগ্নাবশেষ মূল্য কি, এটা আমরা খুব ভালো করে জানি। পরে যাই। 31 ডিসেম্বর তারিখে তার হিসাব বই বন্ধ করে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্য করার সিদ্ধান্ত গ্রহণ করে। তাহলে কোন পদ্ধতিতে? ক্রমহ্রাসমান পদ্ধতি। ক্রমহ্রাসমান পদ্ধতি মানেই আমাদের একটা অবচয়ের হার বের করতে হবে। কি বের করা লাগবো? অবচয়ের হার। তো আমরা একটু কথা না বাড়িয়ে প্রশ্নে চলে যাই। 1 নাম্বার প্রশ্নে আমাকে বলছে অবচয়ের শতকরা হার নির্ণয় করো। ওরা চাইলেও করতাম, না চাইলেও করতাম। কেন করতাম? কারণ হচ্ছে আমরা এর জন্য করতাম, এইখানে আমাদের এই যে বলা আছে ক্রমহ্রাসমান পদ্ধতি। তো আমরা এখানে বলা আছে ক্রমহ্রাসমান পদ্ধতি, পদ্ধতিতে অবচয় ধার্য। তাহলে এই যে ক্রমহ্রাসমান পদ্ধতিতে অবচয় ধার্য, এই কথাটা বলা থাকলেই ক নাম্বারে অবচয়ের হার চাইলে আমরা অবচয় বের করবো, অবচয়ের হার না চাইলে আমরা অবচয়ের হার বের করবো। তো কথা না পারি আমরা কাজ শুরু করি। তো আমরা ক নাম্বার প্রশ্ন আমরা আনসার শুরু করতেছি। তাহলে অবচয়ের হার, অবচয় হার, অবচয় হার বের করার সূত্র আমরা জানি, কারণ আমরা প্রথম ক্লাসে আমরা দিয়ে দিছি। তো বিষয় হচ্ছে যারা একেবারে নতুন, যে আজকে আমার প্রথম ভিডিওটা দেখতেছো, তাদের কাছে আমার একটা প্রশ্ন। আগে 2টা ক্লাস আমি করে রাখছি, ওইটা ইউটিউবে দেওয়া আছে, তোমরা ওই ক্লাসটা দেখে আসবা। ইনশাল্লাহ এই ক্লাসটা তোমার জন্য অনেকটা সহজ হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। তো অবচয়ের হার নির্ণয় করতে গেলে ক্রমহ্রাসমান পদ্ধতিতে আমাদের প্রথমেই রাখতে হবে হচ্ছে, উপরে রাখতে হবে 100%, এটা হচ্ছে আমার সূত্র। আর নিচে লাগবে হচ্ছে আয়ুষ্কাল, এটা আমরা খুব ভালো করে জানি, আর ইনটু হচ্ছে ট্রু। তাহলে আমরা লিখলাম এখানে 100%, আয়ুষ্কাল লিখবো। আয়ুষ্কাল কোথায়? প্রশ্নে দেওয়া থাকবে এই যে আয়ুষ্কাল। কত দেওয়া আছে আয়ুষ্কাল? 10 বছর ইনটু হচ্ছে 2। তাহলে আমরা যে বিষয়টা এখানে দেখবো, 100%কে যদি আমরা 10 দিয়ে ভাগ দিই তাহলে হবে 10%। 10%কে যদি আমরা 2 দিয়ে গুণ দিই তাহলে হবে 20%। তাহলে আমরা পেয়ে গেলাম 1 বছরে অবচয়ের হার কয় পার্সেন্ট? 20%। আমাদের ক নাম্বার প্রশ্নের আনসার শেষ। আমরা অলরেডি এখানে পেয়ে যাবো 2 নাম্বার। দেখছেন কত সহজ 2 নাম্বার পাওয়া। যাই হোক, এখন আমরা 2 নাম্বার প্রশ্নে চলে যাই, যেটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিষয়। যে অঙ্কটা আমি করাই নাই, এই অঙ্কটার জন্যই আজকে আমি এই অঙ্কটা শুরু করতেছি। তো দেখেন, প্রথম 3 বছরের অবচয় তালিকা তৈরি করো। এখন প্রশ্ন হইতেছে আমরা যে কাজটা করব, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কাজ। সেটা হচ্ছে এই যে অবচয় তালিকা, অবচয় তালিকার আরেকটা নাম হচ্ছে কি আপনার অবচয় সারণী। আমি এটা বলে রাখছিলাম, এর জন্যই বলতেছি যারা একেবারে নতুন তারা প্রথম 2টা ক্লাস দেখলে আশা করি এই ক্লাসটা আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের এখানে বলছে প্রথম 3 বছরের অবচয় তালিকা তৈরি করার জন্য। অবচয় তালিকা এবং অবচয় সারণী একই কথা, 2টা জিনিস চাইলেই এইখানে আমাদের দেখতে হবে কি পদ্ধতিতে বলছে। এইটা যেহেতু আমাদের ক্রমহ্রাসমান পদ্ধতি, সেই ক্ষেত্রে আমাদের যে কাজটা করতে হবে এটা হচ্ছে আমাদের অবচয় তালিকা চাইলেই চোখ বুঞ্জা আমরা 6টা ঘর করবো। কয়টা ঘর করবো? 6টা। কি 6টা ঘর? আমরা কথা না বাড়িয়ে ক্লাস চলে যাই। আমরা এইখানে ক নাম্বার প্রশ্নের মধ্যে আমরা তৈরি করতেছি হচ্ছে অবচয় তালিকা। অবচয় তালিকা যে কথা, অবচয় সারণী একই কথা। আবার যদি এখানে আপনাদের বলে যে অবচয় বিবরণী করার জন্য, এইটাও আবার একই কথা, একই আনসার। অবচয় তালিকার জন্য 6টা ঘর, অবচয় সারণীর জন্য 6টা ঘর, অবচয় বিবরণীর জন্য কি 6টা ঘর, যদি বলে ক্রমহ্রাসমান পদ্ধতিতে। তো প্রায় সময় আমি এই অধ্যায়ের অঙ্কগুলির মধ্যে দেখলাম যে আপনার ক্রমহ্রাসমান পদ্ধতিতে যে অঙ্কগুলি আসে ওইটার মধ্যেই বলে যে অবচয় তালিকা তৈরি করার জন্য। যাই হোক, আমাদের কয়টা ঘর কাটতে হবে? 6টা ঘর। এখন স্যার এই 6টা ঘর তো আমি মুখস্থ করতে পারবো না, কেমনে মুখস্থ করব? কোনো দরকার নাই, আমরা যে কাজটা করব, এই 6টা ঘর মুখস্থ বলতে কি, আপনি মনে রাখবেন আপনার মস্তিষ্ক তখনই কাজ করবে যে জিনিসটা আপনার মনে না হয়, ওইটা আপনি আমার কথা শুনে 5 বার ঘরটা কাটবেন। কয়বার? 5 বার ঘরটা কাটবেন, 3 বার দেখা কাটবেন, 2 বার আনা দেখা কাটবেন। ইনশাল্লাহ আমি মনে করি আপনি মুখস্থ হয়ে যাবে। যাই হোক, এখন প্রশ্ন হচ্ছে আমাদের কয়টা ঘর কাটতে হবে? 6টা। এর জন্য আমি ঘরটা টান দিলাম, দিয়ে আমি মাঝখানে একটা টান দিলাম, দিয়া এক একটা এই মাঝখানে একটা সাইড করলাম, 2টা সাইড করলাম। এই সাইডে করবো 3টা, এই সাইডে 3টা। তো আমি এই সাইড 1 3,
আবার এই সাইড দিয়ে 1 আর এখানে হচ্ছে 3, এই তো আমাদের 3টা ঘর হয়ে গেল। এখন প্রশ্ন হইতেছে যেহেতু বোর্ডের মধ্যে করতেছি অল্প জায়গা বাঁচতে পারে নাও বাঁচতে পারে, তো আপনারা অবশ্যই আমি যখন অঙ্ক শুরু করি খাতা কলমটা নিয়ে বসে থাকবেন। আমি সাথে সাথে মুখে মুখে বলবো, আপনারা বানানগুলি লিখে নেবেন যদি এখানে না বাসে। তো প্রথম ঘরটার নাম হবে হচ্ছে আপনার বছর, নাম দিলাম প্রথম ঘরটার নাম বছর। 2 নাম্বার ঘরটার নাম হচ্ছে প্রারম্ভিক মূল্য, প্রারম্ভিক মূল্য। 3 নাম্বার ঘরটার নাম হবে হচ্ছে আপনার 3 নাম্বার ঘরটার নাম হচ্ছে আপনার বার্ষিক অবচয় হার, বার্ষিক অবচয় হার। 4 নাম্বার ঘরের নাম হবে হচ্ছে আপনার অবচয়। 5 নাম্বার ঘরের নাম হবে হচ্ছে আপনার পুঞ্জীবিত অবচয়। 6 নাম্বার ঘরের নাম হবে হচ্ছে আপনার সমাপনী মূল্য, সমাপনী মূল্য। যাই হোক, এখন প্রশ্ন আছে আমাদের ঘরের কাজ শেষ। অবচয় তালিকা, অবচয় সারণী, হ্যাঁ, বা অবচয় বিবরণী চাইলে আমরা 3টা করব। এখন আমাদের এখানে প্রশ্নে যাব। এখন প্রশ্নে কি আমরা দেখব, এখানে বলছে প্রথম 3 বছরের অবচয় তালিকা তৈরি করো। প্রথম যেহেতু 3 বছর বলছে, তাহলে আমরা দেখব মেশিনটা কিনছি কত সালে। মেশিনটা আমরা কিনছি 2017 সাল, তাহলে 17 সাল করতে হবে, 18 সাল করতে হবে, 19 সাল করতে হবে। এই হচ্ছে 3 সাল, 17, 18, 19। এখন যদি আমাকে বলতো প্রথম 4 বছরে, তাহলে আমরা 17 সাল, 18 সাল, 19 সাল, 20 সাল। যদি বলতো 5 বছর, তাহলে 17 সাল, 18 সাল, 19 সাল, 20 সাল, 21 সাল। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। তাহলে এইখানে যেহেতু আমাদের বলছে 3 বছরে করার জন্য, আমরা 3টা বছর এভাবে আমরা 3টা টান দিয়ে দেবো। 1, 2, এই তো হয়ে গেল 3। এখন আমরা মেশিনটা কিনছি হচ্ছে 2017 সাল, এটা হচ্ছে 1 সাল। এই যে এখানে লিখলাম 2018 সাল, এইখানে লিখলাম হচ্ছে আপনার 2019 সাল। তাইলে কত সাল হইলো এখানে? 17, 18, 19। এই তো আপনার হয়ে গেছে। কয় বছর হয়েছে এখানে? প্রথম 3 বছর। এখন আমাদের যদি বলতো প্রথম 4 বছর, তাহলে আরেকটা সাল বাড়তো। আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আমরা ক্লাস শুরু করতেছি। তো এখন প্রশ্ন হচ্ছে, একটু মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে এখানে এই জায়গায় আমরা কিছুক্ষণ আগে বের করলাম অবচয়ের হার। কয় পার্সেন্ট বের করছি আমরা? এইখানে আমরা অবচয়ের হার বের করছি হচ্ছে আপনার 20%। তাইলে এই যে দেন, এই নিয়ে আমরা লিখে রাখছি বার্ষিক অবচয়ের হার। এখানে গড়টা আছে না, এই প্রত্যেকটি গড়ের মধ্যে আপনি লিখে রাখবেন 20%। এইখানে দিবেন 20%, এইখানে দিবেন কত? 20%। বাকি করে কাজগুলি অনেক সহজ, জাস্ট আমি একটু বুঝাবো। তো একটু দেখেন, বিষয় হচ্ছে বার্ষিক অবচয়ের হার বের করছি। বার্ষিক বলতে কি, এই যে মেশিনটা আমি কিনলাম, এই মেশিনের উপরে 20% ধরলে পরে যে অবচয়টা আসবে, এই অবচয়টা আসবে 1 বছরে। এটাই বলছে যে বার্ষিক অবচয় হার। এখন প্রশ্ন হচ্ছে, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এইখানে আমাদের একটু ঝামেলা লাগাই দিচ্ছে। দেখেন, এইখানে হচ্ছে এই যে মার্চের 1 তারিখ, মেশিনটা কিনছে মার্চের 1 তারিখে 2017 সালে। তাহলে এই জায়গায় যদি আমরা একটু দেখি, আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমাদের প্রথমত যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার দেখেন, এখানে এখানে হচ্ছে আমরা মেশিনটা কিনছি কত টাকা দেয়া? 2 লক্ষ টাকা দেয়া। 2 লক্ষ টাকার উপরে যদি আমি 20% করি, আপনারা অবশ্যই ক্যালকুলেটর নিয়ে নেবেন। 2 লক্ষ টাকার উপরে যদি আমরা 20% করি, তাহলে আসবে হচ্ছে 40,000 টাকা। আমরা এটা কিভাবে করলাম? একটা সহজ কৌশল আছে, এটা আমি আগের ক্লাসে বলে দিয়েছিলাম, আবার বলতেছি। যদি আমরা মানে যদি বিপদে পড়ে আর কি, আর বিপদে পড়ার কথা কেন, আমরা কমার্সের স্টুডেন্ট, আমরা হিসাব বিজ্ঞানের স্টুডেন্ট, আমাদের অবশ্যই ক্যালকুলেটর লাগবে, অবশ্যই ভালো ক্যালকুলেটর লাগবে। যদিও একটু প্রবলেম হয়ে যায়, তখন আমরা পার্সেন্টটা কিভাবে বের করবো? ধরেন 10%, 10% বের করার রুলসটা হচ্ছে আপনার, ধরেন এখানে 1 লক্ষ টাকার 10% বলছে, আমরা শেষের যে একটা শূন্য আছে এটা বাদ দিয়ে দিব। তাইলে 1 লক্ষ টাকার উপরে 10% এসে যাবে। তাহলে 1 লক্ষ টাকার 10% কত আসছে এখানে? 10,000 টাকা। তাহলে এইখানে যে আমি 20% বের করলাম কিভাবে? এটাকে আগে মনে মনে আমি 10% বানায় নিছি। যেমন ধরেন 2 লক্ষ টাকা, প্রথম শূন্য বাদ দিলাম, কত হইলো? 20,000। তাহলে 20% মানে 10% বের করলাম আর কি 20,000 মনে মনে, আর 20% আসে কত? 40,000। এই আমি ক্যালকুলেটর ছাড়া করে ফেললাম। যাই হোক, এটা আপনি শিখে রাখেন, ভবিষ্যতে কাজে লাগবে। তো বিষয় হচ্ছে আমরা এখানে 1 বছরের এই যে 40,000 টাকা আসছে, এই টাকাটা আসছে 1 বছরের। কিন্তু আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে, আমরা এই যে 2017 সাল, আমরা মেশিনটা কিনছিলাম কত টাকা দিয়ে জানি? মেশিনটা কিনছিলাম হচ্ছে আপনার 2 লক্ষ টাকা। আমরা এখানে লিখলাম 2 লক্ষ। এখন প্রশ্ন হইতাছে, এইখানে লিখলাম হচ্ছে আপনার অবচয়, যে অবচয়টা আসবে এটা হচ্ছে আপনার 1 বছরের। এই 2 লক্ষ টাকার উপরে যদি আমি 20% করি, করলে পরে আসবে হচ্ছে 40,000 টাকা। কিন্তু 40,000 টাকা তো 1 বছরের, আমি তো 1 বছরের ধরতে পারবো না।
কেন 17 সালে আমি 1 বছরে ধরতে পারবো না? এটার কারণ হচ্ছে এই যে দেখেন আমরা মেশিনটা কিনছি কোন সময়? মার্চের 1 তারিখে। তাহলে মার্চের 1 তারিখে যদি আমি কিনি 1 বছর সমান সমান কয় মাস? 1 বছর সমান সমান হচ্ছে 12 মাস। যেহেতু 1 বছর সমান সমান 12 মাস, আমরা মেশিনটা কিনলাম হচ্ছে মার্চের 1 তারিখ। তাহলে মার্চের 1 তারিখ থেকে ডিসেম্বর পর্যন্ত গেলে কি 12 মাস হয়? না, 12 মাস হয় না। তাহলে আমি যদি যেহেতু মার্চের 1 তারিখ মার্চ মাস সহ হিসাব করব, কারণ মার্চ মাসে মাত্র শুরু, মার্চ মাস শেষ হয় নাই, এর জন্য মার্চ মাস থেকে হিসাব করব। মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর। দেন কয় মাস হয়েছে? 6 মাস। সরি, 6 মাস বলে 10 মাস হয়েছে। কত মাস হয়েছে? 10 মাস। তাহলে এখন এই যে এখানে অবচয়টা আসছে, এইটা কয় বছরে আসছে? খুব গুরুত্বপূর্ণ বিষয়। এইটা আসছে 1 বছরে, মানে 12 মাসের অবচয় হয়েছে। কিন্তু আমি 17 সালে তো মেশিনটা ব্যবহারই করলাম 10 মাস। তাহলে আমি কোথায় কেন 12 মাসের অবচয় দিব? আমরা অবশ্যই 12 মাসের অবচয় দিব না। এইখানে অবচয় দিব হচ্ছে কত মাসের? 10 মাসের। ওই যে মার্চ মাস, মার্চ মাস থেকে হিসাব করে। এখন প্রশ্ন হইতাছে, যদি মেশিনটা আমরা কিনতাম জানুয়ারির 1 তারিখে, যদিও আগের ক্লাসগুলি আমরা জানুয়ারির 1 তারিখে মেশিন কিনছি, ওইভাবে করে আসছি। জানুয়ারির 1 তারিখে কিনলে এই যে স্যার 40,000 আসছে, এই পুরো টাকাটাই আমরা এখানে দিয়ে দিতাম। কিন্তু আমি তো জানুয়ারির 1 তারিখে কিনি নাই, আমি কিনছি কোন সময়? মার্চের 1 তারিখে। যাই হোক, এখন আমরা এই টাকাটা আমরা 10 মাসের অবচয় বের করতে হবে। এর জন্য এই টাকাটারে আমরা ভাগ দিব হচ্ছে 12 দিয়া। 12 দিয়া কেন ভাগ দিব? কারণ এটা 1 বছরে আসছে। এটারে যদি আমরা 12 দিয়া ভাগ দিই, তাহলে 1 মাসের অবচয় আসবে। আমাদের দরকার কয় মাসের? 10 মাসের। এখন 1 মাসেরটাই যদি না জানি, তাহলে 10 মাসেরটা বের করবো কিভাবে? এর জন্য এই টাকাটারে আমরা ভাগ দিব 12 দিয়ে, আর ইনটু দিব হচ্ছে স্যার 10 দিয়া। তাহলে আমাদের 10 মাসের অবচয় বের হয়ে যাবে। তা আমরা একটু ক্যালকুলেটরটা বের করব। বের করে আমরা এই কাজটা করে নিব। তাহলে আমরা যদি একটু দেখি, এইখানে 40,000 আছে, আমি লিখলাম 40,000। এইটাকে আমরা ভাগ দিব হচ্ছে 12, 12 দিয়ে ভাগ দিলাম, গুণ দিব হচ্ছে আপনার 10 দিয়া। আচ্ছা, আসছে হচ্ছে আপনার 33,333। হ্যাঁ, তাহলে 33,333.333, এটা দেওয়ার দরকার নাই, আমরা 33,333 দিলেই হবে। তাহলে আমরা এখানে লিখতেছি 33,333, 33,333। আচ্ছা, তারপর এটা হচ্ছে পুঞ্জীবিত অবচয়। পুঞ্জীবিত অবচয়টা কি? পুঞ্জীবিত অবচয় হচ্ছে আমার একটা দায়। পুঞ্জীবিত অবচয়টা মানে কি? মানে হচ্ছে গিয়া আমরা মেশিন কেনার পর থেকে যে অবচয়গুলি হয়, প্রত্যেক বছরের অবচয় একত্রিত করে যে অবচয়টা হয়, এইটার নামই হচ্ছে পুঞ্জীবিত অবচয়। যেমন ধরেন আমরা মেশিনটা কিনলাম কত সালে? 2017 সালে। যদি এই মেশিনটা আমরা কিনতাম 2016 সালে, তাহলে 16 সালে একটা অবচয় হতো। তখন এই 16 সাল এবং 17 সালের অবচয় দুইটা যোগ করে যে অবচয়টা হতো, এটার নামই হচ্ছে পুঞ্জীবিত অবচয়। যেহেতু স্যার আমরা এই 2017 সালেই কিনছি, যে তার মানে পুঞ্জীবিত অবচয় 17 সালে যেটা আসছে অবচয়, এই অবচয়টা হচ্ছে পুঞ্জীবিত অবচয়। তার মানে পুঞ্জীবিত অবচয় হবে কত স্যার? পুঞ্জীবিত অবচয় হবে হচ্ছে আপনার 33,333। এখন স্যার আসি আমরা এই সমাপনী মূল্যের কাজে, যে সমাপনী মূল্যটা স্যার কিভাবে বের করব। আমরা একটু সহজ করার জন্য গড়গুলির নাম দিয়ে দিই, তাহলে আপনাদের জন্য সহজ হবে। এটা হচ্ছে 1 নাম্বার গড়, এটা 2 নাম্বার গড়, এটা হচ্ছে আপনার 3 নাম্বার গড়, এইটা হচ্ছে আপনার 4 নাম্বার গড়। তাইলে স্যার 1 নাম্বার গড়, 2 নাম্বার গড়, 3 নাম্বার গড়, এই কোনো কাজ নাই। এটি এটি আমরা অটোমেটিকই বের করতে পারি। যেমন প্রারম্ভিক মূল্য অঙ্কে দেওয়া থাকবে বছর, এটা আমরা নিজে নিজে বের করব। বার্ষিক অবচয়ের হার, এটা আমরা অবশ্যই আগে বের করে নিছি। তো বিষয় হচ্ছে 4 নাম্বার গড়ের কাজ। স্যার 4 নাম্বার গড়ের কাজটা কিভাবে করব? 4 নাম্বার গড়ের কাজটা স্যার এভাবে করব, 2 নাম্বার গড়ের সাথে আমরা এই যে অবচয়ের হার, যে আমাদের 20%, এই মানে 3 নাম্বার গড় পার্সেন্ট করলে হবে। 3 নাম্বার গড় মানে পার্সেন্ট করলে হবে। তাহলে আমাদের এখানে দিব হচ্ছে 3 নাম্বার গড় কি পার্সেন্ট, 3% না, আমরা 3 নাম্বার গড়কে মানে পার্সেন্ট করব। জাস্ট 2 নাম্বার গড়ের সাথে পার্সেন্টটা বলা থাকলে আমরা বুঝে ফেলবো যে এখানে যে পার্সেন্ট আছে, এই পার্সেন্ট দিলে যেটা আসবে এটা হচ্ছে অবচয়। তো আবার বলতেছি, 4 নাম্বার গড়ের কাজ কি? 2 নাম্বার গড়ে যে টাকাটা থাকবে এটার সাথে আমরা পার্সেন্ট করব। পার্সেন্ট বলতে বার্ষিক অবচয়ের হার যেটা দেওয়া আছে এইটা। যাই হোক, তারপরে যে হচ্ছে আপনার পুঞ্জীবিত অবচয়। পুঞ্জীবিত অবচয় হচ্ছে কি আপনার, এটা হচ্ছে 5 নাম্বার গড়। এই পুঞ্জীবিত অবচয়ের গড়ের কাজটা হচ্ছে এইটা, এই যে আমাদের 4 নাম্বার গড় এবং 5 নাম্বার গড়, এই দুইটা যোগ করে যে টাকাটা হবে এটা হচ্ছে পুঞ্জীবিত অবচয়। 4 নাম্বার যোগ 5 নাম্বার। কিভাবে 4 নাম্বার যোগ 5 নাম্বার একটু পরেই আমরা বুঝতে পারবো। তারপর হচ্ছে আপনার সমাপনী মূল্য। এই গড়টার নাম হচ্ছে 6 নাম্বার গড়। 6 নাম্বার গড়ের কাজটা স্যার কিভাবে করব? 6 নাম্বার গড়ের কাজটা স্যার এভাবে করব, আমরা এই যে প্রারম্ভিক মূল্য থেকে বার্ষিক অবচয়, মানে এই যে অবচয়টা বাদ দিলে পরে যে টাকাটা থাকে এটা হচ্ছে সমাপনী মূল্য। মানে এই প্রারম্ভিক মূল্য থেকে এই অবচয়টা বাদ দিলে যে টাকাটা থাকবো এটার নামে হচ্ছে সমাপনী মূল্য। তাহলে স্যার কিভাবে এটা? তাহলে আমরা এইটা
তাহলে প্রারম্ভিক মূল্য কয় নাম্বার ঘর? প্রারম্ভিক মূল্য হলো 2 নাম্বার ঘর। তার মানে 2 নাম্বার ঘরের থেকে আমরা 4 নাম্বার ঘরের টাকাটা মাইনাস করে দিব। এই যে 4 নাম্বার ঘরে নিতে দিলাম, 4 নাম্বার ঘরের টাকা মাইনাস করলে যেটা থাকবে এটাই হচ্ছে স্যার সমাপনী মূল্য। যাই হোক স্যার, আমরা কথা না বাড়িয়ে আমরা ক্লাসে চলে যাই। তো দেখো এইখানে আমরা যেহেতু আমরা 5 নাম্বার ঘর পর্যন্ত কাজ করে ফেলছি, এখন 6 নাম্বার ঘরের কাজ। স্যার 6 নাম্বার ঘরের কাজটা কিভাবে জানি করে? ওই যে স্যার আমরা এখানে দেখবো 2 নাম্বার ঘর থেকে 4 নাম্বার ঘর। 2 নাম্বার ঘর কোথায়? এই যে 2 নাম্বার ঘর। কত টাকা আছে? 2 লক্ষ টাকা আছে। তাইলে 4 নাম্বার ঘর কোথায়? এই যে 4 নাম্বার ঘর। 4 নাম্বার ঘরে কত আছে? 33,333। তাইলে আমরা কথা না বাড়িয়ে আমরা ক্যালকুলেটরটা হাতে নিব, অবশ্যই হাতে নিয়ে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে 2 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা লিখলাম, এইখান থেকে মাইনাস করে দিব 4 নাম্বার ঘরের টাকা হচ্ছে 33,333। যদি মাইনাস করি তাহলে আপনার থাকে হচ্ছে 1,66,667। তাহলে আমরা এখানে লিখলাম হচ্ছে 1,66,667। হ্যাঁ, 1,66,667। এখন স্যার প্রশ্ন আছে, আমরা 2017 সালে কাজ স্যার করে ফেলছি, এখন কাজ করবো কত সালে? 2018 সালে। এরা বলছিল 3 বছরের অপচয় তালিকা তৈরি করার জন্য, আমরা প্রথম বছর করে ফেলছি, এখন আমরা আসছি হচ্ছে 2 নাম্বার বছরে, মানে হচ্ছে 2018 সালে। 2018 সালে কাজটা স্যার কি করাম? 18 সালে কাজটা হচ্ছে এইটাই, ওই যে দেখেন সমাপনী মূল্যটা, মানে 17 সালে যেটা সমাপনী মূল্য হবে এইটা 2018 সালে আইসা প্রারম্ভিক মূল্য হবে। আবার বলতেছি 2017 সালে যেটা সমাপনী মূল্য হবে এইটা সবসময় 18 সালে প্রারম্ভিক মূল্য হবে। যাই হোক, তাহলে আমরা কথা না পারি, দেখেন এখন প্রশ্ন হইতেছে 1,66,667। এটা মানে 2017 সালে সমাপনী মূল্য কত ছিল? 1,66,667। আমি বলছিলাম 17 সালে সমাপনী মূল্যটা 18 সালে সেটা কি হবে? প্রারম্ভিক মূল্য হবে। কত লিখলাম? 1,66,667। এখন স্যার এই যে একটা ব্যাপার, এই জায়গাটা একটু ভালো করে বুঝবেন। দেখেন আমরা 17 সালে এইখানে একটু কাজ করে নিয়েছিলাম 10 মাসের, কিন্তু একটু জিনিসটা একটু লক্ষ্য করেন, আমরা 17 সালে কিনছি মার্চ মাসে, 18 সালে কি মেশিন কিনছি আমরা? না, 18 সালে আমরা মেশিন কিনি নাই। তার মানে বিষয়টা আপনি বুঝবেন, খুব ভালো করে বুঝবেন। তাহলে 18 সাল কি 10 মাস পাইছে? না, 18 সাল পুরো মাসই পাইছে, কারণ 18 সাল তো আমরা মেশিন কিনি নাই। 18 সাল তো জানুয়ারি থেকে শুরু হয়েছে, কিন্তু 17 সাল কি হয়েছে? না, মার্চ মাস থেকে শুরু হয়েছে। এর জন্য আমরা এখানে 10 মাস ধরলাম, কিন্তু 18 সাল কি পুরা পুরা বছরই পাইছে, মানে 12 মাস। পুরা বছর মানে কি একেবারে পুরা 12 মাস পাইছে। তাহলে স্যার আমরা যে কাজটা করব 1,66,767, 1,66,667 উপরে সরাসরি 20% মেরে দেবো। 1,66,667 উপরে সরাসরি 20% মারবো। 20% দেওয়ার পরে যে টাকাটা আসবে এটাই হচ্ছে অবচয়, কারণ এইখানে আর কোনো আমাদের ডিভাইডেড নাই, এইখানে আমাদের পুরা বছরের অবচয়টাই ধরতে হবে। তাহলে আমরা একটু ক্যালকুলেটরটা হাতে নিয়ে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আপনার এখানে লিখলাম 1,66,667, এর উপরে আমরা সরাসরি বলছি কয় পার্সেন্ট ধরতে হবে? 20% ধরলাম। এইখানে আসছে হচ্ছে আপনার, এইখানে আবার আসছে 33,333। তো আমরা পয়েন্ট আছে 4, তো 4 ধরার দরকার নাই, আমরা এখানে সরাসরি ধরে বললাম 33,333। এখন স্যার আসেন এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করেন। দেখেন এখানে ব্যাপারটা কত আসছে, এখানে 33,333। এখন আমাদের লিখতে হবে পুঞ্জীবিত অবচয়। ওই পুঞ্জীবিত অবচয়ের সময় কি আলোচনা করছিলাম একটু মস্তিষ্কের মধ্যে রাখতে হবে, কারণ বিষয়গুলি তো একটু তো বুঝতে হবে, একটু বুঝলে তবে একটা পারলে, একটা যদি আমরা পারি বাকিগুলি আমাদের জন্য একেবারে ক্লিয়ার হয়ে যাবে। একটু ভালো করে দেখেন, আমি বলছিলাম পুঞ্জীবিত অবচয় হচ্ছে আগের বছরের অবচয় এবং নতুন অবচয় দুইটা যোগ করলে যেটা হবে এটা হচ্ছে পুঞ্জীবিত অবচয়। তার মানে একটু দেখেন আমাদের এখানে আসছে 3,33,000, তার মানে আগের বছর অবচয় আছে না, মানে এটা তো 18 সালের অবচয় বের হয়েছে। আগের বছর কোনটা? 2017 সাল। তার মানে এই কেন দেন আমি একটু ঘরের মধ্যে লিখে দিচ্ছি যদি আপনারা ওইভাবে না বুঝেন। 5 নাম্বার ঘরের কাজ কি? 4 নাম্বার ঘর যোগ 5 নাম্বার ঘর। 4 নাম্বার ঘর যোগ 5 নাম্বার ঘর বলতে আমরা কি বুঝি? এখানে দেন কত আছে? 33,333। এইটার সাথে যোগ করবো হচ্ছে যে 5 নাম্বার 4 নাম্বার ঘর, এই যে 4 নাম্বার ঘরের টাকার সাথে যে 5 নাম্বার ঘরে যেটা আছে এটা যোগ করব। তাহলে এখানে আছে 3,33,333, আর এখানে আছে কত? 3,33,333। এইখানে আছে কত? 33,333। তার মানে এই অবচয়টা আর এইটা আমরা কি করব? যোগ করে ফেলবো। 33,333 আবার যোগ করলাম, এই যে 5 নাম্বার ঘর 33,333, দুইটা যোগ করলে হচ্ছে আপনার 66,666, 66,666। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সমাপনী মূল্য।
আমরা জানি সমাপনী মূল্য কিভাবে বের করে 2 নম্বর ঘর থেকে 3 নম্বর ঘর মাইনাস, তার মানে 18 সালে 2 নম্বর ঘরে টাকা আছে হচ্ছে কত আপনার 1,66,600 হ্যাঁ 67, 1,66,667। এইখান থেকে আমরা মাইনাস করবো হচ্ছে 33,333, 33,333 যদি আমরা মাইনাস করি তাহলে আসে হচ্ছে আপনার 1,33,334, আসে হচ্ছে আপনার 1,33,334, হ্যাঁ 34, 1,33,334। তো আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে আপনার দেখেন এখানে আসছে কত 1,33,333। আমরা কি করলাম এই এই যে এখানে আসছে হচ্ছে প্রারম্ভিক মূল্য মানে 2 নম্বর ঘর থেকে আমরা 3 নম্বর ঘরটা কি করলাম মাইনাস করে দিলাম, আসলো কত 1,33,334 টাকা। এটা হচ্ছে সমাপনী মূল্য। আমাদের ক্লাসের রোলসটা কি ছিল, এই অবচয় তালিকা করার রোলসটা কি ছিল, রোলসটা এটাই ছিল সমাপনী মূল্যটা মানে 17 সালের সমাপনী মূল্য 18 সালে আইসা হবে প্রারম্ভিক মূল্য, তাহলে 18 সালের সমাপনী মূল্য আইসা 19 সালে কি হবে, অবশ্যই এটা হবে প্রারম্ভিক মূল্য, নিয়মটা এটাই। তাহলে 1,33,334, তাহলে আমাদের রোলসটা সেম আগের মতো, এই 1,33,334 এটার উপরে ধরবো আমরা 20%, 1,33,334 এটার উপরে আমরা কয় পার্সেন্ট ধরবো স্যার, এটার উপরে ধরবো আমরা স্যার 20% ধরলাম। এখানে আসতে হচ্ছে আপনার 26,666, তো 0.8 আমরা আগেরটির মধ্যে মানে বাদ দিয়ে নিছিলাম দশমিকের পরে, এইখানে একটু যোগ করে নিব, কারণ একটা কথা মনে রাখবেন দশমিকের পরে যদি 5-এর উপরে হয় 5 মানে 0.5, 5-এর উপরে 0.6, 0.7, 0.8 তাহলে আমরা 1 বাড়ায় নিব, এতে আমাদের কোনো প্রবলেম নেই, আর না বাড়াইলেও সমস্যা নেই, তবে বাড়ায় নেওয়াটা ভালো। তো এখানে দেখেন 26,666.8 আসছে, এর জন্য আমরা এখানে লিখবো 26,667 মানে 66 মানে 1 বাড়ায় দিলাম আর কি আমরা, তো সমস্যা নাই। তারপরে দেখেন আমরা আসছি পঞ্জীভূত অবচয়। পঞ্জীভূত অবচয়ের কাজ কি, পঞ্জীভূত অবচয়ের কাজ হচ্ছে এটা যে আমরা কি জানি 4 নাম্বার ঘর প্লাস হচ্ছে 5 নাম্বার ঘর, তাহলে 4 নাম্বার ঘরে কত আছে 26,667, তাহলে এখানে 26,667 আমরা যোগ করাম হচ্ছে 5 নাম্বার ঘরে কত আছে 66,600, হ্যাঁ 66, যোগ করলাম এখানে আসছে হচ্ছে আপনার 93,333, এখানে আসছে হচ্ছে কত 93,333। তো আমরা এখন কি করব, এখন আমাদের এই আগের মতোই কাজ, 2 নম্বর ঘর থেকে কয় নাম্বার ঘর মাইনাস, 2 নম্বর ঘর থেকে 4 নম্বর ঘরে মাইনাস। 2 নম্বর ঘরে কত টাকা আছে আমরা ক্যালকুলেটরে লিখি 1,33,334, 1,33,334, এইখান থেকে আমরা মাইনাস করবো 2 নম্বর ঘরে কত আছে, 2 নম্বর ঘরে আসছে হচ্ছে আপনার 26,667, তাহলে 26,667 আমরা এইখানে 26,667 মাইনাস করার পর রয়ে গেল হচ্ছে আপনার এখানে 1,06,667, 1,06,667। আমাদের এই যে 2 নম্বর প্রশ্নের আনসারটা মানে আনসারটা আমাদের হয়ে গেছে, আবারও বলতেছি আমাদের 2 নম্বর প্রশ্নের আনসারটা হয়ে গেছে। তো আমি আবারও ক্লাসটা একটু রিভিউ দিতেছি, অবচয় তালিকাটা আপনারা একটু আবার মনোযোগ সহকারে দেখেন, যারা মনে করেন যে একটু ঘাবড়াইতেছেন যে পারতেছি না, হ্যাঁ তো একটু দেখেন। অবচয় তালিকা তৈরি করতে গেলে আমাদের প্রথমত কাজ হচ্ছে আমাদের 6টা ঘর করতে হবে, 6টা ঘর একেবারে মুখস্থ। অবচয়, প্রারম্ভিক মূল্য, বার্ষিক অবচয়ের হার, অবচয়, পঞ্জীভূত অবচয়, সমাপনী মূল্য। আমরা প্রথমে এখানে লিখে ফেলবো বার্ষিক অবচয়ের হারটা, এবং এটা অঙ্কটা যত সাল থেকে চাইবো তত সাল থেকে, তত সালের পর থেকে যত সাল আছে এই সাল পর্যন্ত আমরা, যেহেতু 3 বছর চাইছে আমরা 3 বছরে দিলাম, যেমন 2017 সাল, 2018 সাল, 2019 সাল, এখানে কয় বছর হইলো স্যার, এখানে হচ্ছে কয় বছর 3 বছর। তারপরে আমরা এখানে লিখবো প্রারম্ভিক মূল্য। প্রারম্ভিক মূল্য বলতে কি, আমরা মেশিনটা যত দিয়ে কিনছিলাম তত টাকা, এইটার উপরে আমরা করবো 20%, 20% করলে যে টাকাটা আসবে এইটা হচ্ছে অবচয়। তারপরে আমরা যে কাজটা করব এই লিখবো পঞ্জীভূত অবচয়, যেহেতু আগের বছরে কোনো অবচয় নাই তার মানে এটাই পঞ্জীভূত অবচয়। হচ্ছে আমাদের সমাপনী মূল্য। সমাপনী মূল্যের কাজটা কি, এই 6 নাম্বার ঘর থেকে, হ্যাঁ মানে 6 নাম্বার ঘরের কাজটা হচ্ছে 2 নাম্বার ঘর থেকে 4 নাম্বার ঘর মাইনাস, 2 নাম্বার ঘরে কি আছে তার মানে প্রারম্ভিক মূল্য, আর 4 নাম্বার ঘর কি আছে অবচয়, তার মানে এই প্রারম্ভিক মূল্য থেকে অবচয়টা বাদ দিলে যেটা থাকবে এটা হচ্ছে সমাপনী মূল্য। তাহলে এই সমাপনী মূল্যটা এদিক দিয়ে আসবে 18 সালে, আইসা এটা হবে প্রারম্ভিক মূল্য,
আবার এটার উপরে 20% করবো, যেটা হবে এটা হচ্ছে আপনার অবচয়। এইটার সাথে আবার এই যে পুঞ্জীবিত অবচয়ের আগের আগের যে মানে 17 সালে যে পুঞ্জীবিত অবচয় আছে আর এই বছরের অবচয় দুইটা যোগ করলাম, যোগ করলে যেটা হবে এটা হচ্ছে এই 18 সালের পুঞ্জীবিত অবচয়। আবার আমরা সমাপনী মূল্য যেভাবে বের করি, প্রারম্ভিক মূল্য থেকে সমাপনী মূল্য অবচয় মাইনাস করলে কি হলো 1,33,334। আবার এই 1,33,334 আসবে কত 2019 সালে, এটা হবে প্রারম্ভিক মূল্য। আবার এটার উপরে আমরা কি করবো 20% করবো, করলে পরে আসছে কত 26,667। তারপরে আবার আমরা যে কাজটা করবো 63,666, এটার সাথে যোগ করবো হচ্ছে আপনার 26,667। এই দুটা যোগ করলে পরে যেটা আসবে এটা হচ্ছে কি আপনার 93,333। তারপরে আবার আমরা বের করবো যে সমাপনী মূল্য। সমাপনী মূল্য কিভাবে বের করে আমরা জানি, প্রারম্ভিক মূল্য থেকে আমরা কি মাইনাস করবো বার্ষিক অবচয়। তো এইটুকু কাজ করলে পরেই আমাদের টাকাটা আসবে, আমাদের 3 বছরের অবচয় তালিকা শেষ। প্রিয় শিক্ষার্থীরা, আমি জানি না তুমি কতটুকু বুঝছো, তো যতটুকুই বুঝছো সমস্যা নাই। তো আপনারা কমেন্টের মাধ্যমে বলতে পারেন, আমার আপনারা যদি না বুঝেন এটা আমাকে অবশ্যই রিপ্লাই দিতে পারেন, আমি ইনশাল্লাহ বোঝানোর চেষ্টা করব। তো আজকে আমি আমার ক্লাসটা এই পর্যন্তই রাখলাম। আর হচ্ছে আপনারা এখানে দেখেন যে প্রথম 3 বছরের অবচয় হিসাব এবং পুঞ্জীবিত অবচয় হিসাব প্রস্তুত করো। তো অবচয় হিসাব কি, পুঞ্জীবিত অবচয় হিসাব কি, ওইটা আমরা জানি। কেন জানি, কারণ বিগত ক্লাসগুলিতে আমি এটি আলোচনা করে ফেলছি। অবচয় হিসাব হচ্ছে গিয়া রুকুচি হিসাব মানে কোতেন করতে বলা, আর তার মানে কোতেন করতে বলা, তার মানে এখানে কি চাইছে আসবাবপত্র হিসাব চাইছে, পুঞ্জীবিত অবচয় হিসাব চাইছে, সরি অবচয় হিসাব চাইছে। তাহলে এই দুইটা হচ্ছে দুইটা কোতিয়ান, তার মানে দুইটা কোতিয়ান করলে আমরা এখানে 4 নাম্বার পাবো। তাহলে একটু দেখেন তো স্যার, আমরা খুব সহজেই এইখানে পাইলাম কত, এইখানে হচ্ছে 2, এইখানে হচ্ছে আপনার 3 নাম্বার, আর সরি এখানে হচ্ছে 4 নাম্বার, এটার মধ্যেও আছে আপনার কত 4 নাম্বার, এই হলো মোট 10 নাম্বার। তো আপনারা যে কাজটা করবেন, আপনাদের এখন বর্তমান কাজটা হচ্ছে এটাই, দেখবেন বিভিন্ন বোর্ডে আসছে, 23 সালের বোর্ডটা খুব ভালো করে দেখবেন, যেখানে গিয়া এই ক্রমহ্রাস সমানজের পদ্ধতিতে অবচয় তালিকা পাইবেন, আপনারা একবারে সুন্দর করে করে ফেলবেন। তো আজকে এই পর্যন্তই রাখলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।